বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি পুলিশ লাইন্স স্কুল নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। মোহাম্মদ মামুন মিয়া, সহকারী শিক্ষক। শিক্ষার্থীবৃন্দ, দেশের এই ক্রান্তি লগ্নে আমাদেরকে অবশ্যই সবাই নিরাপদ দূরত্ব বজায় রেখে চলতে হবে এবং আমাদেরকে সুস্থ থাকার চেষ্টা করতে হবে। সেই লক্ষ্যে প্রতিষ্ঠান স্কুল তোমাদের জন্য করোনার কালীন সময় থেকেই, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের শুরু থেকেই তোমাদেরকে কি করছে, অনলাইনে পাঠদান করে যাচ্ছে। তোমরা নিয়মিত সেগুলো দেখছো। এখন আজকেও আবার ক্লাস দিচ্ছি, তোমরা অবশ্যই সেটা মনোযোগ সহকারে দেখবে। আর তোমরা হয়তো বোর্ডে দেখতে পাচ্ছ, আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় নিয়ে। আজকে আমার আলোচ্য বিষয়টা কি? সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই ক্লাসটা শুরু করার পূর্বে তোমাদের এই বইটি খুলে নেবে। আর আমাদের আজকে আলোচ্য অধ্যায় হচ্ছে ষষ্ঠ অধ্যায়, নাম হচ্ছে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা। কি নাম? বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা। মানে কি? নির্বাচন সম্পর্কে আমরা সবাই জানি, যার ইংলিশে বলা হয় ইলেকশন, যার মাধ্যমে কি মানুষ বা জনগণ তাদের মতামত প্রকাশ করার মাধ্যমে তাদের লিডার, তাদের নেতা সিলেক্ট করে থাকে, নির্বাচন করে থাকে। তো আজকে বিশ্বের প্রত্যেকটা গণতান্ত্রিক দেশে, তোমরা হয়তো জানো, দেশগুলো কি গণতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক, তারপর হচ্ছে কি আমাদের সমাজতান্ত্রিক, এইভাবে বিভক্ত। তো গণতান্ত্রিক দেশে কি এই নির্বাচন ব্যবস্থার প্রচলন রয়েছে এবং বিশ্বের সবচেয়ে বড় বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র হচ্ছে ইন্ডিয়া, ভারত। মনে রাখবে সবাই, বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র কি? ইন্ডিয়া বা ভারত। গণতন্ত্র কি? যেখানে মানুষ কি করতে পারে, নিজেদের অধিকার, সমান অধিকার তারা কি করতে পারে, প্রয়োগ করতে পারে সব ক্ষেত্রে। তো তোমরা নিশ্চয়ই এতক্ষণে বইটা খুলেছ, অধ্যায়টা খুলেছ। দেখো কি বলেছে। আধুনিক গণতন্ত্রের অন্যতম ভিত্তি হলো নির্বাচন। আধুনিক গণতন্ত্রের অন্যতম ভিত্তি কি? নির্বাচন। যে তোমার গণতন্ত্রটা প্রতিষ্ঠিত হবে কিভাবে, তা নির্ভর করছে হচ্ছে নির্বাচনের মাধ্যমে। এই ব্যবস্থায় নাগরিকেরা একাধিক প্রার্থীর মধ্য থেকে তাদের পছন্দের যোগ্য প্রতিনিধি বেছে নেয়। এই বেছে নেওয়ার ব্যাপারটি হয় গোপন ভোটের মাধ্যমে। গোপন ভোট মানে কি? তোমরা যখন বড় হবে দেখবে কি, একটি কক্ষের মধ্যে ভোট মানে কি, গোপন ভাবে একটি কক্ষ ছোট করে সাজানো, সেখানে কি করবে, তুমি তোমার ভোট প্রদান করবে। এতে করে কি নির্বাচন হয়। এই বেছে নেওয়ার ব্যাপারটি হয় গোপন ভোটের মাধ্যমে। ভোটের ফলাফলে জয়ী প্রার্থীরা স্থানীয় ও জাতীয় পর্যায়ে সরকার গঠন, আইন প্রণয়ন ও শাসন পরিচালনায় অংশগ্রহণ করেন। আমাদের দেশে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, জাতীয় সংসদ এবং রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। তাহলে আমরা যদি হিসাব করি, কয়টা পর্যায়ে নির্বাচন হয়? ইউনিয়ন 1, উপজেলা 2, জেলা 3, পৌরসভা 4, সিটি কর্পোরেশন 5, জাতীয় সংসদ 6 এবং রাষ্ট্রপতি 7। নির্বাচন সরকার ও জনগণের মধ্যে সেতু বন্ধন তৈরি করে, মানে কি তাদের মধ্যে একটা কমিউনিকেশন তৈরি করে। ঠিক আছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে উপযুক্ত প্রতিনিধি নির্বাচন করা গেলেই কোন দেশের গণতন্ত্রের প্রাথমিক শর্ত পূরণ হয়। এই যে গণতন্ত্র বললাম, রাজতন্ত্র, গণতন্ত্র, স্বৈরতন্ত্র, সমাজতন্ত্র, ঠিক আছে, একনায়কতন্ত্র। তো গণতন্ত্রের প্রথম শর্তটা কখন পূরণ হয়? যে যখন কি নির্বাচন। গণতন্ত্রের প্রথম শর্ত পূরণের শর্তটাই কি? গণতন্ত্রের প্রাথমিক শর্তটাই হচ্ছে নির্বাচন। তো শিক্ষার্থীরা, তোমরা এই অধ্যায়টা আমরা প্রথমে একটু আলোচনা করলাম। এখন এই অধ্যায়টা পড়ে আমরা কি কি জানতে পারবো তা দেখো। নির্বাচনের ধারণা ব্যাখ্যা করতে পারবো,
নির্বাচনের প্রয়োজনীয় ব্যবস্থা করতে পারবো, নির্বাচন পদ্ধতি বর্ণনা করতে পারবো, বাংলাদেশের জাতীয় ও স্থানীয় পর্যায়ে অনুষ্ঠিত নির্বাচন প্রক্রিয়া উল্লেখ করতে পারবো, বাংলাদেশের নির্বাচন কমিশনের কাজ বর্ণনা করতে পারবো, বাংলাদেশের জাতীয় নির্বাচনী এলাকা বর্ণনা করতে পারবো, নির্বাচনী আচরণবিধি ব্যাখ্যা করতে পারবো, বাংলাদেশের নাগরিকের ভোটাধিকারের যোগ্যতা ও ভোটদান পদ্ধতি বর্ণনা করতে পারবো, বাংলাদেশের নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার নিয়ম ব্যাখ্যা করতে পারবো। মানে হচ্ছে কি, আমরা এই অধ্যায়টা পড়ে কি কি শিখবো, কি কি জানবো, সেই ব্যাপারে কি করা হয়েছে এখানে আলোচনা করা হয়েছে। তোমরা যেমন এই অধ্যায়ের প্রথম পাঠটা দেখো, পাঠ 1 নির্বাচনের ধারণা, নির্বাচনের প্রয়োজনীয়তা ও নির্বাচন পদ্ধতি। নির্বাচন কি, নির্বাচন কেন প্রয়োজন এবং নির্বাচনটা কোন পদ্ধতিতে হবে সেটা কি করা হয়েছে পাঠ 1 এ বলা হয়েছে। নির্বাচনের ধারণা, সাধারণ অর্থে নির্বাচন হলো এমন একটি প্রক্রিয়া বা পদ্ধতি, সাধারণ অর্থে নির্বাচন হলো এমন একটি প্রক্রিয়া বা পদ্ধতি যার মাধ্যমে দেশের ভোটাধিকার প্রাপ্ত নাগরিকেরা তাদের প্রতিনিধি বাছাই করে থাকে। যে ভোটাধিকার প্রাপ্ত নাগরিক, যাদের কি ভোটের অধিকার রয়েছে, তারা কি করে থাকে, প্রতিনিধি বাছাই করে। অন্যভাবে বলা যায় নির্বাচন একটি সাংবিধানিক প্রক্রিয়া। নির্বাচন কোন ধরনের প্রক্রিয়া, সাংবিধানিক প্রক্রিয়া, মনে রাখতে হবে। যে প্রক্রিয়ার মাধ্যমে ভোটাধিকার প্রাপ্ত সকল নাগরিক ভোট দিয়ে রাষ্ট্রের শাসন কাজ পরিচালনার জন্য প্রার্থীর বা প্রতিনিধি বাছাই করে। কি বলেছে, যে প্রক্রিয়ার মাধ্যমে ভোটাধিকার প্রাপ্ত সকল নাগরিক ভোট প্রদান করে, কি প্রদান করে, ভোট প্রদান করে রাষ্ট্রের শাসন কাজ পরিচালনার জন্য প্রার্থী বা প্রতিনিধি বাছাই করে। রাষ্ট্রটা পরিচালনার জন্য কি প্রার্থী, যেটা আমরা বলি যে সংসদ সদস্য বলি, চেয়ারম্যান বলি, মেম্বার বলি, উপজেলা চেয়ারম্যান বলি, পৌরসভার মেয়র বলি, সিটি কর্পোরেশনের মেয়র বলি, কাউন্সিলর বলি, এই তাদেরকে কারা প্রতিনিধি তৈরি করেছে, জনগণ। কিভাবে করেছে, ভোটের মাধ্যমে। তো শিক্ষার্থীরা তোমরা এই অংশটা আরেকবার একটু ভালো করে পড়ো, রিভাইজ করো, তাহলে তোমরা আরো বুঝতে পারবে। শিক্ষার্থীরাও অবশ্যই তোমরা পড়েছো। এখন আমি আরেকটু আলোচনা করি। দেখো, নির্বাচনের প্রয়োজনীয়তা, নির্বাচনটা কেন প্রয়োজন। আজকের দিনে একটি দেশের বা শহরের সকল মানুষ একত্রে মিলিত হয়ে আইন প্রণয়ন বা দেশ শাসন করবে, এটা সম্ভব নয়। এজন্য জনগণকে তাদের প্রতিনিধি নির্বাচন করতে হয়। এখন সকল জনগণ যদি দেশ পরিচালনা অংশ নেমে পড়ে, তাহলে কি দেশ পরিচালনা করা সম্ভব হবে? দেশটা পরিচালনা করার জন্য কিছু সংখ্যক লোক দরকার। সেই কারণে সকল জনগণ ভোটের মাধ্যমে কিছু সংখ্যক লোক প্রতিনিধি নির্বাচন করে। কেন করে? যেন তারা দেশটাকে সঠিকভাবে পরিচালনা করতে পারে। তারপরে হচ্ছে, এই জন্য প্রতিনিধিরা তাদের হয়ে শাসন পরিচালনা করে। এই প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয় জনগণের অংশগ্রহণের ভোট প্রদানের মাধ্যমে। কিসের মাধ্যমে? জনগণের অংশগ্রহণের ভোট প্রদানের মাধ্যমে। তারপরে হচ্ছে, ভোট দিয়ে জনগণ কেবল তাদের প্রতিনিধি নির্বাচনই করে না, কি রকম শাসন ব্যবস্থা তারা চায় সেই সম্পর্কে তাদের মতামত প্রকাশ করে। সেদিক থেকে আধুনিক রাষ্ট্রে নির্বাচন কোনো বিকল্প নেই। বর্তমান বিশ্বে যত রকম শাসন ব্যবস্থা প্রচলিত আছে, তার মধ্যে গণতন্ত্রকেই সর্বোত্তম শাসন ব্যবস্থা বলে বিবেচনা করা হয়। এই যে যেমন আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে বলেছি, কি বলেছি,
যে রাজতন্ত্র, গণতন্ত্র, সমাজতন্ত্র বিভিন্ন কিছু রয়েছে, স্বৈরতন্ত্র, এগুলোর মধ্যে আধুনিক রাষ্ট্রে একমাত্র গণতন্ত্রকে কি করা হয়, তোমার আসল এবং ভালো হিসেবে বিবেচনা করা হয়। আর নির্বাচন হলো গণতন্ত্রের ভিত্তি। গণতন্ত্রের ভিত্তি কি? নির্বাচন। গণতন্ত্রের ভিত্তি কি হবে? আমি এখানে কিছু কোটেশন লিখছি। আমরা দেখেছি গণতন্ত্রের ভিত্তি ও প্রথম শর্ত কি? নির্বাচন। যদি বলি গণতন্ত্রের ভিত্তি এবং প্রথম শর্ত হলো নির্বাচন। তারপরে গণতন্ত্রের মূল কথা হলো নাগরিক বা জনসাধারণের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা। গণতন্ত্র মানে সকলের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা। আর নির্বাচন হলো জনমত প্রকাশের প্রধান ও বিধিসম্মত প্রক্রিয়া। সুতরাং নির্বাচন ছাড়া গণতন্ত্র চলতে পারে না। নির্বাচন পদ্ধতি সবাই, এটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সবাই ভালো করে খেয়াল করবে। কেমন? আমি এখন আলোচনা করছি নির্বাচন পদ্ধতি নিয়ে। নির্বাচন পদ্ধতিটা কি? যে একটি দেশে কিভাবে নির্বাচন হবে, বা আমরা প্রতিনিধিটা কিভাবে কোন পদ্ধতিতে নির্বাচন করব। তো নির্বাচন পদ্ধতি প্রধানত দুটি। কয়টি? নির্বাচন পদ্ধতি কয়টি? দুটি। এক নাম্বার হচ্ছে প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতি। দুই হচ্ছে পরোক্ষ নির্বাচন পদ্ধতি। প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতি আর একটা হচ্ছে পরোক্ষ নির্বাচন পদ্ধতি। এখন প্রত্যক্ষ নির্বাচনটা কি আমি একটু জাস্ট বয়ে যাওয়ার আগে তোমাদেরকে একটু বলি। যেটা সরাসরি, মনে করো তোমরা তোমাদের শ্রেণীকক্ষে শ্রেণী প্রতিনিধি নির্বাচন করবে। এখন নির্বাচনটা তোমরা প্রত্যক্ষ পদ্ধতি করতে পারো, পরোক্ষ পদ্ধতি করতে পারো। প্রত্যক্ষ পদ্ধতি কি? সকল শিক্ষার্থী, শ্রেণীকক্ষের সকল শিক্ষার্থী সরাসরি নিজেরা ভোট দেবে। কয়েকজন হতে ক্যাপ্টেন বা শ্রেণী প্রতিনিধি দাঁড়াবে প্রতিনিধি নির্বাচনের জন্য, তাদেরকে তোমরা সরাসরি ভোট দিয়ে যখন নির্বাচন করবে তোমাদের প্রতিনিধি, তখন সেটাকে বলা হয় প্রত্যক্ষ প্রতিনিধি। এখন মনে করো সারা স্কুলে একজন প্রতিনিধি হবে। এখন একজন প্রতিনিধিকে কে প্রতিনিধি তৈরি করবে? এই যে প্রতি শ্রেণীতে তোমরা যারা প্রত্যক্ষভাবে নির্বাচন ভোট দিয়ে প্রতিনিধি তৈরি করেছ, তোমাদের ওই শ্রেণী প্রতিনিধিরা সারা স্কুলের একজন প্রতিনিধি নির্বাচন করবে। তাহলে সারা স্কুলের যে প্রতিনিধি একজন নির্বাচন করবে সেটাকে বলা হয় পরোক্ষ নির্বাচন। একটু খেয়াল করো, আমি যদি বলি তোমরা সরাসরি তোমাদের শ্রেণী প্রতিনিধি নির্বাচন করলে, শ্রেণী প্রতিনিধি কিভাবে করলে? শিক্ষার্থীরা, শ্রেণী শিক্ষার্থীরা। কারা করলো? শ্রেণী শিক্ষার্থীরা। শ্রেণী শিক্ষার্থীরা প্রত্যেক শিক্ষার্থী যার যার ভোট দিয়ে শ্রেণী প্রতিনিধি নির্বাচন করেছে। এটাকে বলা হয় প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতি। আর একটা হচ্ছে পরোক্ষ। এখন শ্রেণী প্রতিনিধি নির্বাচন হলো আমার দরকার কি? স্কুল প্রতিনিধি, মানে কি স্কুলের শিক্ষার্থীদের প্রতিনিধি। এখন তাকে প্রতিনিধি দুই ভাবে করা যায়, স্কুল প্রতিনিধি বা শিক্ষার্থীদের প্রতিনিধি।
শিক্ষার্থীদের প্রতিনিধি। এটা কি স্কুলের, ঠিক আছে, স্কুলের শিক্ষার্থীদের প্রতিনিধি। এখন তোমরা যদি সরাসরি তাকে নির্বাচন করো সেটাকে বলা হবে প্রত্যক্ষ। কি বলা হবে? তোমরা সরাসরি করলে সেটাকে বলবো আমরা প্রত্যক্ষ। কিন্তু তোমরা নির্বাচন করলে তাকে এবং প্রতি শ্রেণীর প্রতিনিধিরা নির্বাচন করলো স্কুলের শিক্ষার্থী প্রতিনিধিকে, যখন এই ব্যবস্থাটা হবে তখন সেটা হয়ে যাবে কি পরোক্ষ। একটু খেয়াল করো, তোমরা তাকে নির্বাচন করেছো, এটা কি প্রত্যক্ষ সরাসরি। কিন্তু তোমরা আবার যদি সরাসরি তাকে নির্বাচন করো সেটা প্রত্যক্ষ। কিন্তু তোমরা যখন একজন শ্রেণী প্রতিনিধি নির্বাচন করেছো এবং সকল শ্রেণীর প্রতিনিধিরা একত্রে আবার আরেকজনকে নির্বাচন করেছে স্কুলের প্রতিনিধি, তখন সেটা কি পরোক্ষ। আশা করি সবাই বুঝতে পেরেছো। বইয়ে কি বলেছে দেখো, নাগরিকেরা যখন সরাসরি ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করে তখন তাকে প্রত্যক্ষ নির্বাচন বলে। আমি তোমাদের স্কুলের উদাহরণ দিয়ে বুঝিয়েছি। আমাদের দেশে জাতীয় সংসদ সদস্যদের প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতিতে নির্বাচিত হয়ে থাকে। এছাড়া স্থানীয় সরকার যেমন ইউনিয়ন পরিষদের সদস্য ও চেয়ারম্যান, উপজেলা পরিষদের সদস্য ও চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলর ও মেয়র, সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও মেয়র প্রত্যক্ষ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত। তারা কি জনগণ সরাসরি ভোট দিয়ে নির্বাচন করে। এখন আসি পরোক্ষ ভোটে। পরোক্ষ নির্বাচন এই পদ্ধতিতে নাগরিকেরা সরাসরি ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করে না। এখানে নির্বাচনটি হয় দুই ধাপে। কয় ধাপে? দুই, এক ধাপ, এই যে আরেক ধাপ, দুই ধাপে। প্রথম ধাপে নাগরিকেরা সরাসরি ভোট প্রদানের মাধ্যমে জাতীয় সংসদের জন্য প্রতিনিধি নির্বাচন করে। তারপর এই প্রতিনিধিরা এই ভোট দিয়ে চূড়ান্ত প্রতিনিধি নির্বাচন করেন। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন এবং জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য নির্বাচন এরকম পদ্ধতিতে হয়ে থাকে। মানে কি, জনগণ সংসদ সদস্য নির্বাচন করে, এই সংসদ সদস্যরা আবার নতুন করে রাষ্ট্রপতি নির্বাচন করে, যে নির্বাচিত করে। এতে করে কি হয় আমাদের এই যে পরোক্ষ, এটা কি পরোক্ষ। জনগণ প্রথমে সংসদ সদস্য নির্বাচন করলো, মানে এমপি নির্বাচন করলো নিজ এলাকার, এই প্রত্যেক এলাকার এমপিরা আবার কি করে নতুন করে রাষ্ট্রপতি নির্বাচন করে, এটাকে বলা হয় পরোক্ষ। যেমন আমাদের দেশে রাষ্ট্রপতি ভোটারদের সরাসরি ভোটে নির্বাচিত হয় না। সাধারণ নির্বাচনের সময় নাগরিকেরা ভোট দিয়ে জাতীয় সংসদ সদস্য নির্বাচন করেন, ওই নির্বাচিত প্রতিনিধিরা এই ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করেন। একইভাবে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্যদেরও জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয় না। জাতীয় সংসদে নির্বাচিত সদস্যরাই ওই আসনগুলোর জন্য ভোট দিতে পারেন। তোমরা পরের পৃষ্ঠায় দেখো, নিচের ছকের সাহায্যে প্রত্যক্ষ পরোক্ষ নির্বাচনের পদ্ধতি বোঝানো হলো। এই যে প্রত্যক্ষ নির্বাচন, তোমরা হয়তো খেয়াল করেছো, শিক্ষার্থীরা দেখেছো? হ্যাঁ, তোমরা হয়তো দেখতে পাচ্ছ। তোমাদের সামনে বই আছে এবং আমি তারপরে দেখাচ্ছি এই পৃষ্ঠাটা। সবাই খেয়াল করেছো নিশ্চয়ই? তো তোমাদের এই যে আমি যে এখানে কি করলাম, পদ্ধতিটা আমি সিম্পল তরিকায় সিম্পল ভাবে দেখালাম যে তোমরা এটা বুঝতে পারো কিনা। তোমাদের স্কুল দিয়ে আমি উদাহরণ দিলাম। আর এখানে কি দিয়েছে? প্রত্যক্ষ নির্বাচন। ভোটদাতা সরাসরি ভোট প্রদান নির্বাচিত প্রতিনিধি। পরোক্ষ নির্বাচন, ভোটদাতা প্রথম নির্বাচনে মধ্যবর্তী সংস্থা বা প্রতিনিধি, যেটা আমি এখানে বলতে পারি। প্রথম নির্বাচনে শ্রেণী শিক্ষার্থীরা তাদের শ্রেণী প্রতিনিধি নির্বাচন করেছে, মধ্যবর্তী। দ্বিতীয়বার নির্বাচনে চূড়ান্ত প্রতিনিধি, যেটা পুরো স্কুলের, কারা করেছে? শ্রেণী প্রতিনিধিরা। বুঝতে পেরেছো? তো এখন দেখো, তোমাদের দুইটা কাজ রয়েছে এখানে। তোমার দেখা যে কোনো একটি নির্বাচনের বিবরণ দাও, এটা নিজেরাই করবে, বাসায় হোমওয়ার্ক করা লাগবে না। নিজেরা একটু চিন্তা করবে, যে আমি একটু চিন্তা করে দেখি যে আমি, তোমাদের তো প্রায় 10-12 বছর বয়স হয়েছে, সপ্তম শ্রেণীতে পড়ো, নির্বাচন হয়তো দেখেছো আশেপাশে। তোমার শ্রেণীকক্ষে প্রত্যক্ষ পরোক্ষ নির্বাচন পদ্ধতিতে নেতা নির্বাচনের প্রক্রিয়া অনুশীলন করে। এই যে দেখো আমি করেছি। বুঝতে পেরেছো? তো শিক্ষার্থীরা, আজকে আমার আলোচনা এতটুকুই। আমি ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে পার্ট 2 নিয়ে আলোচনা করব।
তখন তোমরা নির্বাচন নিয়ে আরো বেশি বুঝতে পারবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে অশেষ ধন্যবাদ ক্লাসটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।